একটি ভৌতিক গল্পের ধারাবাহিক নিয়ে। এই ধারাবাহিকটি হতে চলেছে 7 দিনের। 7 দিনে থাকছে 7 রকম ভৌতিক গল্প। আজ তার প্রথম দিন। আজকের গল্পটি হলো কাজী নজরুল ইসলামের বিশ্বভূতের গল্প। তাই পুরো গল্পটি শোনার জন্য অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্পটি। তার আগে আমি সায়ন্তিকা, সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নবেন্স বাংলায়। শিবনগর গ্রামে ভূতের উপদ্রব খুব বেড়েছে। বিশেষ করে গ্রাম থেকে ডোমকল যাওয়ার রাস্তায় পাশের মাঠের মধ্যে যে বড় পাঁচঝাড়টা আছে, সেখানে একদল বদক্ষত ভূত পেদনি আস্তানা গিরেছে। আধা রাতে একা একা কোনো পথচারী পেলে নাস্তানুবোধ করে ছাড়ছে। ছোট ছেলে মেয়ে পেলে তো আর রক্ষে নেই, মজা করে তাদের ঘাড় মটকাচ্ছে। ভূতের ভয়ে রাতের বেলা একাকী পথে হাঁটা একদম বন্ধ হয়ে গেছে। এদিকে গ্রাম থেকে ডোমকল যাওয়া আসার ওই একটিমাত্র পথ। আশেপাশের মধ্যে ডোমকলে একটিমাত্র বাজার। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় গ্রামে লোক বাজারে যেতেই হয়। অপ্রয়োজনীয়তে যাওয়া বন্ধ করা যায়, কিন্তু প্রয়োজনে যাওয়া বন্ধ করবে কি করে? কারো বাজার করতে গিয়ে দেরি হয়ে গেছে, তাকে বাড়ি ফিরতেই হবে। কেননা কারোর বাড়িতে রাত্রে হঠাৎ অসুখের বাড়াবাড়ি, তাকে ডাক্তারের কাছে যেতেই হবে। কারো স্কুলে পুরস্কার বিতরণী, তাকে বাড়ি ফিরতেই হবে। কারো যুক্তি করে বাজারে গিয়েও কি করে যেন বন্ধুর সঙ্গে ছাড়াছাড়ি, তাকেও একাকি বাড়ি ফিরতেই হবে। আর ভূত পেতনিগুলো ঠিক তখনই ওদের ধরবে। ধরার জন্য ভূত পেতনিগুলো এক দারুণ ফন্দি বের করেছে। কী রকম ফন্দি? গ্রামের শিব মন্দিরের পুরোহিত বৃদ্ধ রামকরমল ভট্টাচার্য জিজ্ঞেস করলেন। সমবেত লোকদের মধ্যে সমর মণ্ডল বেশ গুছিয়ে কথা বলতে পারে বলে সেই সকলের পক্ষে থেকে উত্তর দিল, ওই বাঁশ ঝাড়ের যে কয়েকটা বাঁশ রাস্তার ওপর হেলে আছে না, পেতনিগুলো তার ওপর সাদা কাপড় পরে বসে আছে। তেই খানে তো ফন্দি। ভট্টাচার্য মশাই হাসতে হাসতে আবার জিজ্ঞেস করলেন, তা ফন্দি কি সেটা তো বলবে? সমর রমেনকে নাড়া দিয়ে থামিয়ে দিয়ে বলল, ওই রমেন, একটু থাম না বাবা, আমি বুঝিয়ে বলছি। এই কয়েকটা বাঁশ ঝাড় রাস্তার ওপর আছে না, নুয়ে পড়েছে কি না বলো? হ্যাঁ পড়েছে, কি হয়েছে তাতে? রাস্তা দিয়ে আসতে হলে বাঁশটা উঁচু করে তুলে নিয়ে গিয়ে গলায় আসতে হবে, নয় নিচের দিকে চেপে ধরে ডিঙ্গিয়ে আসতে হবে। হবে তো? ফন্দির কি হলো? হলো আবার কি? নিচু হয়ে আসতে গেলে পেতনিগুলো বাঁশের ওপর চড়ে চেপে ধরেছে, আবার বাঁশের ওপর দিয়ে ডিঙ্গিয়ে আসতে গেলে বাঁশ সমেত চ্যাংদলা করে তুলে ধপাস করে ফেলে দিচ্ছে। না, তাহলে তো ভারী বিপদের কথা বটে। না হলে আর আপনার কাছে এসেছি কেন বলুন? আপনি এই ভূতগুলো তাড়ানোর একটা বিহিত ব্যবস্থা করুন দেখি। ভট্টাচার্য মশাই একটু ভেবেচিন্তে নিয়ে বললেন, প্রেতাত্মা যখন কোথাও একবার ভর করে তখন তাকে তাড়ানো ভারী শক্ত বাবা। তারপর সব শুনে যা মনে হচ্ছে, এ ব্রহ্মদৈত্য হরেন ঘোষালের বউটা অপাঘাতে মূল্য বটে, কিন্তু হরেন ঘোষাল তো সাধ্য শান্তি ভালোভাবে করল নি। বেলগাছটা আশ্রয় করেছিল, তা ঘোষাল বেলগাছটাও কেটে ফেলল। এখন মনে হচ্ছে আশ্রয়চ্যুত হয়ে ওটা ওই বাঁশঝাড়ি আশ্রয় নিয়েছে। তা তোমরা সবাই মিলে ঘোষালকে বলো গে ভালোভাবে সাধ্য শান্তি করুক, তাহলেই বউটার আত্মা শান্তি পাবে, কুপ্রভাবও কেটে যাবে। এরপর সকলে মিলে হরিণ ঘোষালের বাড়ি গেল। ঘোষাল তো শুনেই রেগে আগুন। ইয়ার কি মারার জায়গা পাও না? আমার বউ মরে পেতনি হয়েছে, তাও আবার বাঁশঝাড়ের আলগাতে। থামো তবে, তোমাদের সবকটাকে চাপকে ভূতের ছাড়ানি ছাড়িয়ে দিচ্ছি। ভূত ছাড়ানোর জন্য অবশ্য কেউ অপেক্ষা করেনি, কিন্তু পালিয়ে চাবুকের হাত থেকে বেঁচেছিল। এখন হাঁপাতে হাঁপাতে আবার রামকমল ভট্টাচার্যের কাছে গেল। ভট্টাচার্য বললেন, ঘোষালটা চিরদিনই ওই রকম রাগচটা, ওই জন্যই বউটা অকালে প্রাণ গেল। এখন দেশশুদ্ধ লোকের ভোগান্তি। সেটা তো বুঝলাম, সমর বলল, কিন্তু এখন এর বিহিত কি হবে বলুন দেখি। ভট্টাচার্য কোনো ভাবান্তর হলো না। তিনি গম্ভীরভাবে বললেন, আমার নির্ণয় আমি জানিয়েছি, এখন ঘোষাল যদি না করে তোমরা। কথাটা সকলের মনে ধরল। তারা চাঁদা তুলে ভট্টাচার্যের বিধান মতো ঘোষালের বইয়ের শ্রাদ্ধ করলো, ব্রাহ্মণ ভোজন করালো, মন্ত্র পড়া হলো, যাগযজ্ঞ হলো, ধূপধুনো জ্বলল, কিন্তু ভূতের উপদ্রব কমলো না। পেতনিগুলো উৎসাহ যেন আরো বেড়ে গেল। আগে শুধু আধারেতে হতো, এখন জ্যোৎস্নারাতেও হচ্ছে। পালেদের পটলা সেদিন বাজারে পুতুল বিক্রি করতে গেছিল। পুতুল বিক্রি হতে রাত হয়। ব্যাগ ভর্তি বাজার করে ফিরছিল। বাজার ভর্তি ব্যাগ নিয়ে ডিঙ্গিয়ে তো আসতে পারে না। যেই নিচু হয়ে বাঁশের তলা দিয়ে গেল, আসতে গেছে
অমনি পেতনিগুলো বাঁশের ওপর চড়ে চেপে ধরছে। পটলা তো ভয়ে গো গো করতে করতে অজ্ঞানই হয়ে গেল। জ্ঞান ফিরলে দেখে সে সাদা কাপড় পরে একটা মেয়ে বাঁশঝাড়ের দিকে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। রতন পাশে দাঁড়িয়ে থাকা পটলের দিকে তাকিয়ে বলল, কিরে পটলা, সত্যি কিনা বল না। একদম সত্যি, পটলা শপথ করে বলল। পেতনিটার গায়ে ধলো কাপড় ছিল। কি করা যায় তাহলে? ওদিক থেকে তোদলা রমেন বলে উঠল, ও ও ওঝা। পাশের গ্রাম কালুপুরের ফাকুয়াজার কথা রমেন আগেও কয়েকবার তুলেছিল, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। ভট্টাচার্যের বিধান ব্যর্থ হওয়ার পর গুরুত্ব না দেওয়ার কোনো উপায় ছিল না। সমরও সাই দিয়ে বলল, দেখাই যাক না। রতন, তুই একবার যা। রতন গিয়ে ফাঁকুওঝাকে ধরে নিয়ে এলো। ফাঁকুওঝা তার পেল্লাই ভুঁড়ি, ইহা বড় বড় গোপদারি, মাথায় ঝাঁকড়া চুল আর কাঁধে একটা ময়লা মতো ঝুলি নিয়ে এসে মাছঝাড়ের পাশে দাঁড়িয়ে রাস্তার ওপরে বসে ঝুলিয়ে মধ্যে থেকে এটা ওটা কী সব বের করতে লাগলো। বাচ্চা ছেলেমেয়েরা ঘিরে ধরে ভূত কেমন জানতে চাইছিল। ফাঁকুওঝা বলল, ভূত পেতনি বলে কিছু নেই বাবা সকল, ওনারা সব পরিহুরি। পৃথিবীতে আমাদের যেমন সৃষ্টি হয়েছে তেমনি ওদেরও সৃষ্টি হয়েছে। এই বাঁশঝাড়ে দেখেই একদল ভূতের আসর পড়েছে। তাহলে কি হবে? আমিও অমন দয়া পড়ব, সবাই পালাবে, কিন্তু আপনি চলে গেলি তো আবার আসবে। সে ঘুরে বালি, আমি সমগ্র গায়ের সীমানা বন্ধ করে দিয়ে যাব যে। কেমন করে দেখোই না। ফাঁকুওঝা কিছু বাঁশের শুকনো পাতা এবং খড়কুটো জড়ো করে আগুন জ্বালালো। চুলি থেকে একটা ঝাড়ুর মতো কি যেন বের করে দোলাতে থাকলো। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বিড়বিড় করতে থাকলো। ঝাড়ুর মতো ওটা দোলাতে দোলাতে বাঁশঝাড়ের কাছে এসে আর এক প্রস্থ বিড়বিড় করে বলল, আপদ, দূর হ, দূর হ বলছি। রতন, সমরা খুব খুশি হয়ে ভূতের ওঝাকে বিদায় করলো, কিন্তু ভূত পেতনিগুলোকে বিদায় করতে পারল না। সাঁঝের বেলাতেই দাপাদাপি শুরু হয়ে গেল। সাহাদের সনাতন মহাজনের ঘর থেকে ফিরছিল। সবে সন্ধে হয়েছে, গায়ের সীমানা বন্ধ করা হয়েছে, আর সবে আঁধার হয়েছে। সনাতনী নিশ্চিন্ত মনে আসছিল। যেই না বাঁশটা ডেঙানোর জন্য পা বাড়িয়েছে, অমনি ভূতগুলো বাঁশটাকে সরাতে জোরে তুলে দিয়েছে। ফচকে ফটিক রসিকতা করে বললে, পাশের ঝাপটায় সনাতন যখন চিৎপটাং, ভূতগুলো তখন দরবরাং। সমর সনাতনের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, সত্যি করে বলতো, ঠিক কি হয়েছিল? আমি তো পড়ে গেছি, খুব ভয় পেয়ে চিৎকার করে উঠেছি। দেখি একটা বড় বড় শিংওয়ালা ভূত এসে আমার বুকের ওপর বসে সারা গায়ে হাত বুলাচ্ছে। আমি ভয়ে আবার চিৎকার করে উঠেছি। উঠে দেখি কিছু নাই, আরও ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার মতনই ব্যাপার, কিন্তু উপায় কি করা যায়? পাশের গ্রামের পলক দাঁড়িয়েছিল। সে বলল, হাবু গোয়েন্দা, ডাবু গোয়েন্দাকে ডাকলে হয় না? তারা আবার কে? ভূত ধরার গোয়েন্দা। তো ভূত আবার ধরা যায় নাকি? না সমরদা, পটলডাঙ্গার রাজবাড়িতে ভূত ধরার গল্প শোনোনি? সত্যি করে ধরেছিল, কিন্তু সমর ঠিক মনে পড়ছে না। তবে ছোড়া দুটোর খুব নাম ছড়িয়েছিল বটে। এমনই কি আর ছড়িয়েছে? তাহলে ডাকা যেতে পারে। পলকের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, পলক ভাই, তাহলে চলো একবার তাদের কাছেই যাই। পলক রাজি হয়ে গেল। সমরের সঙ্গে গিয়ে হাবু গোয়েন্দা এবং ডাবু গোয়েন্দাকে খুঁজে বের করলো। হাবু আর ডাবু এলে ছেলেমেয়েরা বলল, কি করে ভূত ধরো দেখাতে হবে। হাবু জানালো, আমাদের প্রথমে তদন্ত করে দেখতে হবে। তো তদন্ত করে দেখতে হবে? সমর ভ্রুকুচকে জানালো, ভূতের আবার কি তদন্ত হে? দেখুন না, ডাবু সম্প্রতিগতভাবে জবাব দিল, আমরা তো কিছু গোপনে করছি নে। আমাদের কাজ একদম খুললাম খুল্লা, তবে এখন কোনো প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এমন কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যারা ভূতের হাতে হেনস্থা হয়েছে। কেউ এখানে আছেন নাকি? অনেকেই আছে তো। সমর প্রথমে পালেদের পডলাকে এগিয়ে দিল। পডলার কাছ থেকে শোনার পর হাবু জিজ্ঞেস করলো, আচ্ছা, ধলো কাপড় পরা মেয়েটা তো জঙ্গলে ঢুকে গেল,
আপনার ব্যাগ ভর্তি বাজারের কি হলো, সেগুলো ছিল? সমর ভেবে পেল না ভূতের সঙ্গে বাজারের সম্পর্ক কী, কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। চুপ করে দাঁড়িয়ে থাকলো। পটলা মনে করার চেষ্টা করলো ভূতের হাত থেকে যে প্রাণটা বেঁচেছে, তখন সেইটাই বড় কথা। বাজারের কথা কে ভেবেছে? কিন্তু না, ছিল না। পটা ভালো করে ভেবেচিন্তে উত্তর দিল, না গোয়েন্দাবাবু, ছিল না। তাহলে ছিল না আর কেউ? সমর কিছু না বলে শাহেদের সনাতনকে এগিয়ে দিল। ডাবু তার কথা শুনে জিজ্ঞেস করল, শিংগলা ভূতটা গায়ে হাত বুলিয়ে চলে যাওয়ার পর আপনার পকেটে টাকাগুলো ছিল? আর বলবেন না, ভূতের নাম করে আমি টাকাগুলো মেরে দিচ্ছি বলে দাদা আমাকে কি অশান্তিটাই না করলে। কি করবেন বলুন? দাদা জানেন ভূতে শুধু ঘাড় কামড়ায়, মটকায়। তিনি তো জানেন না ভূতের টাকাও নাই। কিন্তু দেখছি এখনকার ভূত পেতনিগুলো টাকা নাই, বাজারের ব্যাগও নাই, আবার চকলেটও খায়। ভিড়ের মধ্যে একটা বছর 10 ছোট মেয়ে বলে উঠল। হাবু তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি করে জানলে বলো তো? দাদু আনছিল তো ভূতগুলো কেড়ে নিয়েছে তাই। আমরা যখন ধরবো তুমি খুব করে বকে দিও ভাই। জিজ্ঞাসাবাদ শেষ করার পর বাঁশঝাড়ের কাছে গেল। নুয়ে পড়া বাঁশগুলোকে পরীক্ষা করে দেখল। আশেপাশে জঙ্গলে কি যেন খুঁজে বেড়ালো। অবশেষে হতাশ হয়ে ফিরে সবাইকে জানালো, না, কিছু বোঝা গেল না। হাবু আর ডাবু তাদের বিখ্যাত টর্চ নিয়ে রাত্রিবেলাতেও বাঁশঝাড়ের দিকে ঘোরাঘুরি করতে লাগলো। কয়েকদিন আর কেউ ভূতের হাতে পড়েনি, তা সে তো কাছে অন্য লোক থাকলেও ভূত আসে না। হাবুডাবু আছে তাই আসছে না, চলে গেলেই আবার হয়তো আসবে। তাহলে তার সমাধান কি হলো? সত্যিই কিছু হলো না। কদিন পরে এসে হাবুডাবু জানিয়ে দিল, আমরা কিছুই বুঝতে পারছি না, আমাদের দ্বারা হবে না। সমর বলার চেষ্টা করলো যে হবে না বললে তো আর হবে না, ভার নিয়েছ, কাজ তুলতেই হবে। পলক কাকুতি মিনতি করিল, তোমরা অনন্ত আর একবার চেষ্টা করো না। হাবুডাবু রাজি হলো না, গা ছেড়ে চলে গেল। পরের রাতেই মণ্ডলদের নয়ন ভূতের হাতে নাকাল হলো। তারপরের রাতে হইচই চিৎকারে প্রায় সবাই বাঁশঝাড়ের দিকে ছুটল। গিয়ে দেখে একটা শিংওয়ালা ভূতকে বাঁশের সঙ্গে হাবু দড়ি দিয়ে বাঁধছে, আর ডাবুর বাঁ হাতের কবজি দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। ডান হাত দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করছে। লোকজন জড়ো হতেই হাবু বলল, ওই হচ্ছে আপনাদের বাঁশঝাড়ের ভূত। সঙ্গে একটা পেতনিও ছিল, তবে পালিয়ে গেছে। তবে একটা যখন ধরা পড়েছে ওটাকেও পাওয়া যাবে। ডাবু গিয়ে একটানে তার মুখ থেকে মুখোশটা খুলে দিল। সবাই দেখল পেশভূত আর কেউ নয়, হটপাড়ার কালু চোর। সবাই একসঙ্গে পাইকারি হারে এমন কিলচর খুশি মারতে লাগলো যে কালু চোরের এখন তখন অবস্থা। সনাতনের রাগটা যেন আর সবার চেয়ে অনেক বেশি। এই ভূত বেশি চোরের জন্যই তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে। সে একই সঙ্গে হাত এবং মুখ চালাতে লাগলো, ব্যাটা চোর, চুরি করার নতুন ফন্দি বের করেছে, ভূত সেজেছে, তোমার ভূত আমি ছাড়িয়ে দেব আজ। হাবু এগিয়ে বলল, দেখুন, এরপর আর মারধর করলে কিন্তু সত্যি পটল তুলবে। সেক্ষেত্রে অন্যজন কে ছিল সেটা আর জানাও যাবে না, অথচ সেটা জানা দরকারি। তার চেয়ে পুলিশকে খবর দিন। পুলিশের নাম শুনে কালু কেঁপে উঠল। তোতলা রতন বলল, ব্যাটাকে পুলিশেই দাও। সমর বাধা দিয়ে বলল, না, ওকে গায়ে নিয়ে চলো। আগে হাতের সুখ করে আচ্ছা করে পেটাবো, তারপর পুলিশে দেবো। সবাই সমরের কথায় সায় দিল। কোমরে দড়ি বাঁধা কালুচোরকে গায়ে দিকে টানতে টানতে নিয়ে গেল। পলক এসে হাবুডাবুকে ধরল। কি করে বুঝলে বলো তো যে বাঁশ গাছের ওগুলো আসলে ভূত নয়, মানুষ? হাবু উত্তর দিল, মানুষ না হলে বাজার টাকা চকলেট আর কে নেবে? তাহলে পারবো না বলে তোমরা পালালে কেন? পালাইনি তো, ডাবু বলল। আমরা শুধু পালানোর ভান করছিলাম, যাতে চোরেরা জানে যে আমরা চলে গেছি। না হলে তত তাড়াতাড়ি ধরতে পারতুম না। তা সত্যি, কিন্তু আজ কি করে ধরলে বলো তো? হ্যাঁ, ধরাটা একটু মুশকিল ছিল বটে, হাবু জানালো। কারণ কালুরা দুজন ছিল, কিন্তু একজনের বেশি লোক থাকলে ধরছিল না। একজনের দুজনের সঙ্গে মারামারি করা যায়,
কিন্তু দুজনের একজনকে আটকে রাখা যায় না। তাহলে আজ কি করে রাখলে? আমরাও দুজন ছিলাম। তোমরা যে বললে একা না থাকলে ধরে না। হ্যাঁ, ডাবু তখন উত্তর দিল। সামনে আমি একাই ছিলাম, দেখতে না পাই এরকম দূরত্বে হাবু অপেক্ষা করছিল। ওকে খবর দিলে কি করে? কেন, আমাদের কাছে যে ছোট ছোট ওয়্যারলেস সেট আছে, জানো না? যেই ভূতে ধরেছে, আমিও ভূত বলে ভূতকে জড়িয়ে ধরেছি। ধরা পড়ে গেছে বুঝে পালাবার জন্য ভূতটা আমার হাতে ছুরি বসিয়ে দিলে। অন্য ভূতটা ছুটে আসছিল, কিন্তু ততক্ষণে সাইকেলে চড়ে হাবুও পৌঁছে গেছে। হাবু এসে হাত মোটকে ছুরিটা কেড়ে নিয়েছে। অন্য ভূতটা বেগতিক দেখে বেপাত্তা হয়ে গেছে। কি বুদ্ধি তোমাদের! আমাকে তোমাদের দলে নেবে? নেবো, না হলে তোমাকে এরকম একটা দল করে দেব। কিন্তু তার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। এরকম রক্ত ঝরতে থাকলে তো বেশিক্ষণ বাঁচবো না। পলকের খেয়াল হলো, সত্যি তো, ডাবুর হাত দিয়ে তো এখনো রক্ত পড়ছে। সে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হাত ধরল। এখানেই শেষ করছি আজকের গল্পটি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না।